চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে দীর্ঘ ৩৫ বছর পর। এখনও উৎসবমুখর পরিবেশে ভোটারদের উপস্থিতি রয়েছে ভোট কেন্দ্রে। নির্বিঘ্নে নির্বাচন শেষ হবে প্রত্যাশা ভোটার ও প্রার্থীদের। এদিকে ভোটারদের আঙ্গুলে অমোচনীয় কালি ব্যবহার না করায় অভিযোগ জানিয়েছেন শিবির এবং ছাত্রদল প্রার্থীরা। আর ভিসি এবং চাকসুর প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছে নির্বাচন শেষ হওয়ার ৬ ঘন্টার মধ্যে ফল প্রকাশ করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সুমন মাহমুদের প্রতিবেদন। ৯টায় শুরু হবার কথা থাকলেও আধা ঘন্টা দেরিতেই শুরু হয় চাকসু নির্বাচনে ভোট গ্রহণ। সকালে ভোট দেওয়ার জন্য প্রতিটি কক্ষের সামনে সারিবদ্ধ ভোটারদের অপেক্ষা করতে দেখা যায়। দীর্ঘ ৩৫ বছর পর চাকসুর নির্বাচনী উৎসবে যোগ দিয়ে উচ্ছ্বাস জানান প্রতিটি ভোটার। ভোটের পরিবেশ এখন থেকে পর্যন্ত সুশৃঙ্খলভাবে দেখতেছি, সবাই আসছে। আমরা খুব আশাবাদী যে খুব সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পরে ভোট দিতে পারছি, এটা অবশ্যই আমাদের কাছে অনেক আনন্দ। ৫টি ভবনের ৭টি কক্ষে প্রায় ৭০০ বুথে চলছে ভোট নেওয়া। ১৫টি ছাত্রী হলের ভোটাররা ভোট দিচ্ছেন সামাজিক বিজ্ঞান অনুষদে। সময় মতো সময় নিয়ে ভোট ফিল আপ করতে পেরেছি, আর ওভারঅল পরিবেশটা ভালোই আছে। ভোটার হিসেবে যাচ্ছি তো অবশ্যই ভালোই লাগতেছে। যাদেরকে যোগ্য মনে হয় তাদের কোয়ালিটি দেখে আমরা ভোট দেব। একটা সুষ্ঠু ভোটের অংশগ্রহণ করতে পেরে ভালো লাগছে। আশা রাখছি যে যোগ্য প্রার্থীরাই নির্বাচিত হবে। যারা জিতবেন ওনাদের জন্য তো অবশ্যই শুভ কামনা। ভোটারদের আঙ্গুলে অমোচনীয় কালি ব্যবহার করার কথা থাকলেও কালি উঠে যাওয়ার অভিযোগ জানিয়েছে শিবির ও ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু মিছে যাচ্ছে। তো এই প্রক্রিয়া যদি হয় তাহলে একজন ভোটার একাধিকবার কিন্তু ভোট প্রয়োগ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই ধরনের ব্যাপার স্যাপার ঘটে, আসলে আমাদের এটা দুঃখজনক। একটা শঙ্কার জায়গায় তৈরি হলো, নিরপেক্ষতা নিয়ে আমাদের প্রশ্ন থেকে যাবে। অমোচনীয় কালি ব্যবহার না করা হলেও কয়েক ধাপে চেক করে ভোট নেওয়া হচ্ছে। কোনো ধরনের কারচুপি হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই কালিগুলো জার্মান থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে ছাড়া আনা সম্ভব নয়, এবং যেগুলো তারা ব্যবহার করে সেগুলো আবার ডেস্ট্রয় করে। আমাদের বাজারে যে কালিগুলো আছে পার্মানেন্ট কালি, সেগুলো আনা হয়েছে এবং সেগুলো মানুষের শরীরে যখন দেয় লম্বা সময় সেগুলো থাকে না। সেটাকে চেক করার জন্য আমরা ব্যবস্থা করেছি ছয়যুক্ত ভোটার তালিকা। কেন্দ্র দেখতে এসে বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান দ্রুত ফল প্রকাশের সব প্রস্তুতি নিয়েছেন তারা। ভোট গণনায় প্রস্তুত আছে অতিরিক্ত ওএমআর গণনা মেশিন। ছাত্রদের সুবিধা কিভাবে হবে, ভোট দিতে তাদের সুবিধা কি হবে, কি প্রয়োজন লাগবে, সেই জিনিসগুলো আমরা পূরণ করেছি। সেখানে পোলিং এজেন্টরা যাতে থাকতে পারে, তাদের পার্টিতে যারা দাঁড়াচ্ছে তাদের যাতে এজেন্ট থাকতে পারে। বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোট শেষ হওয়ার ৬ ঘন্টার মধ্যে ফল প্রকাশের প্রত্যাশা প্রধান নির্বাচন কমিশনারের। সুমন মাহমুদ, ৭১। দর্শক, চাকসু নির্বাচনের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, দুপুর ২টা বাজে ভোটের খবর জানার পাশাপাশি কত শতাংশ ভোট পড়েছে বিভিন্ন হলগুলোতে, সেরকম কোনো তথ্য পেয়েছেন কিনা? তানিয়া, ভোট গ্রহণের প্রায় ৫ ঘন্টা অতিবাহিত হয়েছে, তবে এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে সেটি আসলে কেন্দ্রভিত্তিকভাবে এখনো আমাদের জানবার সুযোগ হয়নি। তবে অর্ধেকেরও বেশি ভোট হয়েছে বলে আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি। আর ২ ঘন্টা মাত্র বাকি আছে, যেহেতু আপনি জানেন যে বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ হবে। যদিও এই ৪টার মধ্যে যারা আসলে সিরিয়ালে লাইনে থাকবেন তাদের ভোট গ্রহণ সম্পূর্ণ করা হবে, সেটি ৪টার পরে হলেও। এরপরে নির্বাচন কমিশন আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকে সারাদিনে খুব বেশি অনুযোগ ছিল না ভোটার কিংবা প্রার্থীদের, তবে অমোচনীয় কালি নিয়ে ছাত্রদল এবং শিবির সমর্থিত প্রার্থীরা অভিযোগ করেছিলেন, সেটির ব্যাখ্যাও দিয়েছেন তাদের মতো করে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। তিনি যেটি বলেছেন যে অমোচনীয় কালি সেটি আসলে দেওয়া সম্ভব হয়নি, কারণ জাতীয় নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া এই সব কালি আমদানি করা যায় না, তেমন একটি কথা ব্যাখ্যা তিনি দেবার চেষ্টা করেছেন। তবে অমোচনীয় কালি না দিলেও কোনো ধরনের অনিয়ম কিংবা ভোট গ্রহণে কোনো ধরনের সমস্যা হচ্ছে না বলে কিন্তু তিনি দাবি করেছেন। ভোটারদের কাছেও আমরা কথা বলবার চেষ্টা করেছি, তারাও আসলে এখন পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। সকাল থেকেই শাটল ট্রেন সহ আবাসিক অনাবাসিক শিক্ষার্থীরা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ক্যাম্পাসে প্রবেশ করেছেন। আপনি জানেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচয়পত্র ছাড়া কাউকেই বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেয়নি। আমরা সংবাদকর্মী যারা রয়েছে তাদেরও আসলে পরিচয়পত্র দেখিয়ে এখানে প্রবেশ করতে হয়েছে। কাজেই এখানে কোনো ধরনের নিরাপত্তা কিংবা অন্যান্য ধরনের ঝুঁকি এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। শিক্ষার্থীদের পক্ষ থেকেও কোনো ধরনের অভিযোগ আমরা লক্ষ্য করিনি। নির্বিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলছে। আমরা এখন যে কেন্দ্রের সামনে রয়েছি, এখানে
ব্যবসায় শিক্ষা অনুষদ। এখানে 7,000-এর মতো ছাত্র ভোটার রয়েছেন। ঠিক পাশেই রয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদ, যেখানে 15টি ছাত্রী হোস্টেলের নারী ভোটাররা তারা ভোট প্রদান করছেন। সেখানেও 6,000-এর মতো ভোট রয়েছে। পাশে আরও একটি রয়েছে নতুন কলা ভবন, সেখানে 5,000-এর অধিক ভোট রয়েছে। অর্থাৎ এখানে এই কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে 3টি ভোট কেন্দ্র রয়েছে। এই 3টি ভোট কেন্দ্রে সর্বমোট প্রায় 19,000 ভোটার ভোট প্রদান করছেন। দেখতেই পাচ্ছেন যারা ভোট দিয়েছেন, ভোট দেওয়ার পরেও কিন্তু তারা আসলে কেন্দ্রের সামনে অপেক্ষা করছেন। তারা আসলে ফলাফল জেনে তারপর আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ফিরে যেতে চান। তারা যে ভোট দিয়েছেন, কারা নির্বাচিত হন সেটি দেখেই আসলে তারা এই ক্যাম্পাস ত্যাগ করতে চান। এখন পর্যন্ত ভোটারদের কথা বলছিলেন সাকিব, কিন্তু যারা প্রার্থী সকাল থেকেই নিশ্চয়ই তারাও বিভিন্ন কেন্দ্র ঘুরেছেন, তারাও নিশ্চয়ই ভোট দেওয়ার পর তাদের প্রতিক্রিয়া দিয়েছেন। এখন যেহেতু খুব বেশি সময় আর নেই ভোট গ্রহণ করবার সময়, আর অল্প হয়তো আছে, ঘন্টা দুয়েকের মতো, তাদের কারোর সাথে কথা বলার এখন কোনো সুযোগ হয়েছে কিনা, বা কেউ এই পর্যন্ত ভোট কেমন হলো কোনো প্রতিক্রিয়া দিয়েছেন কিনা? এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আসলে কেউ আমাদের সঙ্গে কথা বলেননি। তবে আমরা অনানুষ্ঠানিকভাবে যেটি জানতে পেরেছি যে ভোট তারা সকল প্রার্থী সন্তোষ প্রকাশ করেছেন। একটি অভিযোগ যেটি আসলে সকাল থেকেই করছিলেন যে অমোচনীয় কালির বিষয়, সেটি ছাড়া আসলে তেমন কোনো গুরুতর অভিযোগ কারো নেই। এবং প্রতিক্রিয়ায় তারা যেটি জানিয়েছেন, তারা আসলে সুষ্ঠু ভোটের প্রত্যাশা করছিলেন। এখন পর্যন্ত সেটি ঠিক রয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেভাবে আশ্বস্ত করেছেন সেখানে তারা আস্থা রাখতে চান শেষ পর্যন্ত। ভোট গণনায় আসলে কোনো ধরনের অনিয়ম হয় কিনা সেটি তারা সতর্ক দৃষ্টি রাখছেন। প্রার্থীরা যেমন রাখছেন, ভোটাররাও আসলে অপেক্ষা করছেন সতর্কভাবে। সেসব বিষয় তারা আসলে পর্যবেক্ষণ করছেন এবং একই সাথে দ্রুততার সাথে ফল ঘোষণা করা হবে সেই প্রত্যাশাও আসলে এর আগে আমরা দেখেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা করেছেন। আছেন আপনি আমাদের সাথে শাহিদুজ্জামান সাকিব। আমরা আমাদের আরেক সহকর্মী মাহফুজ শুভ্রর কাছে যেতে চাই, তিনিও চাকসু নির্বাচনের খবর নিয়ে যুক্ত হয়েছেন। মাহফুজ শুভ্র, আপনি যেখানে আছেন সেই কেন্দ্রের খবর জানানোর পাশাপাশি আমরা জানি যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে অনেক বেশি এই নির্বাচনকে ঘিরে, এর আগে নানা ধরনের শঙ্কার জায়গা থেকে। সেই নিরাপত্তা ব্যবস্থার খবর জানানোর পাশাপাশি সাধারণ শিক্ষার্থী বা ভোটার যারা আছেন তারাও সেটি নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন কিনা? তানিয়া যেমনটি বলছে যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বাড়ানো হয়েছে। আমরা দেখেছি যে পুরো বিশ্ববিদ্যালয় জুড়েই কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং শিক্ষার্থীরা যেমনটি বলছেন আসলে তারা আসলে নিরাপত্তার মধ্যে দিয়ে এসেছেন এবং সেখানে আসলে বহিরাগতদের যে প্রবেশ, সেই বহিরাগতদের প্রবেশ কিন্তু নেই বললেই চলে। কারণ হলো এখানে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার ক্ষেত্রে প্রবেশ পথে থেকে শুরু করে একবার বিশ্ববিদ্যালয় ভোট দেওয়া পর্যন্ত প্রত্যেকটা স্তরেই কিন্তু তাদের আইডি কার্ড অর্থাৎ পরিচয়পত্র দেখানোর প্রয়োজন হচ্ছে এবং পরিচয়পত্র দেখেই কিন্তু তারা আসলে ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন। এই জন্য আসলে বহিরাগতদের প্রবেশ তেমন নেই বললেই চলে। পাশাপাশি যদিও বলি, আমরা এখন আছে চাকসু ভবনের সামনে। চাকসু ভবনে আসলে ভোট দিচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী সহ শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিক্ষার্থীরা। তাদের জন্য আসলে স্পেশাল করে এই ভবনটি নির্ধারণ করা হয়েছে। সেখানে 80 থেকে 90 জন শিক্ষার্থী তারা ভোট দিবেন। শুরুতে এইসব যারা শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু আসলে বলছিলেন যে তাদের ভোট গ্রহণ কিছুটা ডিলে করা হয়েছে এবং কিছুটা দেরি করা হয়েছে। তাদের একটা দাবি ছিল যে যারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা ছিলেন তাদের দাবি ছিল সেটি হলো যে তাদের জন্য ব্রেইল পদ্ধতিতে ভোট গ্রহণ নেওয়া হয়, কিন্তু সেই ব্যবস্থাটি আসলে করা হয় না এবং তারা প্রত্যাশা করছে এর পরবর্তীতে যদি কোনো এই ধরনের ভোট গ্রহণের ব্যবস্থা থাকে তখন যেন তাদের ব্রেইল পদ্ধতি দেওয়া। এছাড়া আসলে সামগ্রিক বিষয় নিয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে বলেছেন এখন পর্যন্ত পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং তারা আসলে সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পেরেছেন, কোনো ধরনের জটিলতা তৈরি হয় না। তবে ছাত্রদল এবং শিবির সমর্থিত প্যানেলের পক্ষ থেকে কিছু অসঙ্গতির কথা জানানো হয়েছে। তার মধ্যে অন্যতম যেটি ছিল সেটি হলো যে অমোচনীয় কালি ব্যবহার না করা। সেক্ষেত্রে যে জটিলতা তৈরি হয় সেটি হলো যে যারা আসলে ভোট প্রয়োগ করছেন তারা আসলে জানতে পারছেন না যে আসলে অমোচনীয় যেই কালি ব্যবহার করা হচ্ছে না, সেজন্য ভোট দেওয়ার পরে যে কালিটি দেওয়া হচ্ছে সেটি কিন্তু উঠে যাচ্ছে। তবে নির্বাচন কমিশন যেটি বলছে সেটি হলো যে এই যে অমোচনীয় কালি ব্যবহার না করার ব্যাপারটি, সেক্ষেত্রে হলো এছাড়াও বেশ কিছু তারা পদ্ধতি ব্যবহার করছে যাতে করে মাহফুজ শুভ্র, আপনার মাধ্যমে আমরা শুনছিলাম যে নিরাপত্তা ব্যবস্থা যেভাবে করা হয়েছে তাতে সন্তুষ্ট এখন পর্যন্ত শিক্ষার্থী থেকে ভোটার এবং প্রার্থীরাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং যথাসময়ে আসলে ফলাফল ঘোষণা করা হবে ভোট গ্রহণ শেষে। দর্শক, চাকসু নির্বাচনের নানা খবর নিয়ে আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন। আমরা রাকসু নির্বাচনের খবর জানবো, কারণ আগামীকাল শুরু হতে যাচ্ছে রাকসু নির্বাচনের সময়সীমা। কারণ হচ্ছে মঙ্গলবার রাত 12টায় শেষ হয়ে গেছে রাকসু নির্বাচনের প্রচার।
শেষ প্রচারের দিনে পুরো ক্যাম্পাস ছিল উৎসবমুখর। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে শেষবারের মতো তুলে ধরেছেন নিজেদের ইশতেহার। এদিকে নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন, আর ক্যাম্পাসে নেওয়া হয়েছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ র্যাবের পাশাপাশি ক্যাম্পাসে মোতায়েন থাকবে বিজিবি। রাকসু নির্বাচনে মোট প্রার্থী 905 জন আর ভোটার 28,901 জন। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত একযোগে চলবে ভোট গ্রহণ। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আশা প্রকাশ করেছেন প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্টরা। রাকসু নির্বাচনের খবর নিয়ে যুক্ত হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী রাশিদুল হক রুশো। সময়ের পরিবর্তন থেকে শুরু করে নানা রকম প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা দেখেছি রাকসু নির্বাচনের প্রস্তুতির বিষয়টি। আগামীকাল সেই নির্বাচন হতে যাচ্ছে। নিরাপত্তার বিষয়টি নিয়ে এবং সর্বশেষ এই নির্বাচনের প্রস্তুতি নিয়ে কি খবর আছে আপনার কাছে? তানিয়া, নিরাপত্তার বিষয় নিয়ে কিন্তু আজকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি ক্যাম্পাসে এসেছিলেন এবং তিনি ব্রিফ করেছেন। মূলত যেটি হয়েছে যে এইখানে যারা যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবে তাদের ব্রিফ করেছেন পুলিশ কমিশনার। এবং তিনি যে তথ্য এখানে দিয়েছেন যে প্রায় 2300 মতো পুলিশ এখানে থাকবে এবং তিনি বলেছেন যে 3টি ভাগে তারা নিরাপত্তা ব্যবস্থা ভাগ করেছেন, নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী। এই 3 দিন তারা নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছেন। যেটি বলছিলাম যে প্রায় 2300 পুলিশ সদস্য কাজ করবেন, এর পাশাপাশি 6 প্ল্যাটুন বিজিবি এবং 12 প্ল্যাটুন র্যাব সদস্য কিন্তু ক্যাম্পাসে মোতায়েন থাকবেন নির্বাচনকে কেন্দ্র করে। এবং কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন একটি প্রেস ব্রিফিং করেছেন এবং সেখানে প্রধান নির্বাচন কমিশনার যে তথ্যগুলো তুলে ধরেছেন যে নির্বাচন যেহেতু দীর্ঘ 35 বছর পরে অনুষ্ঠিত হচ্ছে, তারা নির্বাচনে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি রাখতে চান না। একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন তারা অনুষ্ঠিত করতে চান, সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি তিনি যে তথ্যগুলো দিয়েছেন যে এখানে কেন্দ্রীয় রাকসু যে 23টি পদ আছে সেখানে 305 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর পাশাপাশি সিনেট যে ছাত্র প্রতিনিধি সেখানকার 5টি পদের বিপরীতে 58 জন এবং 17টি হলে 255টি পদের বিপরীতে 555 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তো সব মিলিয়ে আসলে সমস্ত প্রস্তুতি আমরা দেখেছি যে ভোট যে কেন্দ্রগুলো যেটি 9টি ভবনে 17টি কেন্দ্র স্থাপন করা হয়ে গেছে, সেখানে বুথগুলো রেডি হয়ে গেছে এবং স্বচ্ছ যে ব্যালট বাক্স সেই ব্যালট বাক্স কিন্তু প্রস্তুত। তবে নির্বাচন কমিশন যেটি বলছে যে বিশেষ করে গণমাধ্যম কর্মীর প্রশ্নই ছিল যে নির্বাচনের ফলাফল নিয়ে একটি আগ্রহ রয়েছে, কতক্ষণ লাগতে পারে। নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন তিনি যেটি জানিয়েছেন যে সর্বোচ্চ 17 ঘন্টা হয়তো নির্বাচনের ফল গণনার ক্ষেত্রে লাগতে পারে, এমন একটি ধারণা তিনি দিয়েছেন। তো আজকে যদি ক্যাম্পাসের পরিস্থিতি বলি, আজকে আমরা দেখছি যেহেতু প্রচার গত রাত 12টাতেই শেষ হয়ে গেছে, আজকে প্রার্থীরা মূলত ক্যাম্পাসে আমরা 2-1 প্রার্থীকে দেখতে পাচ্ছি, বিশেষ করে গণমাধ্যম কর্মীদের সাথে তারা কথা বলছেন। আসলে গণমাধ্যম কর্মীদেরই আগ্রহের জায়গা যে দীর্ঘদিন পরে ভোট প্রার্থীরা আসলে কি ধরনের প্রস্তুতি নিয়েছেন, এই কথাগুলোই মূলত বারবার ঘুরে ফিরে আসছে। তবে সবার একটাই প্রত্যাশা, দীর্ঘদিন পরে যে রাকসুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু যেন নির্বাচন হয় এবং এই নির্বাচনকে কেন্দ্র করে যে সৌহার্দ্য বৃদ্ধি হয়েছে শিক্ষার্থীদের মাঝে, বিভিন্ন প্যানেলগুলোর মাঝে, প্রার্থীদের মাঝে, সেই সৌহার্দ্য যেন নির্বাচন শুধু নয়, নির্বাচন পরবর্তী সময়েও যেন অটুট থাকে, এমন প্রত্যাশাই কিন্তু। ধন্যবাদ রাশিদুল হক রুশো। নিশ্চয়ই আমরা নির্বাচনের খবর জানবো পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে। দর্শক সহকর্মী রাশিদুল হক রুশো এতক্ষণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসু নির্বাচন হতে যাচ্ছে সেই খবর নিয়ে যুক্ত ছিলেন। বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা শাহবাগ অবরোধের প্রস্তুতিতে রয়েছেন। গতকাল রাত থেকে তারা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বাড়ানো সহ 3 দফা দাবিতে 3 দিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষকরা। মঙ্গলবার বিকেলে শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে মার্চ টু সচিবালয় কর্মসূচি করেন তারা, কিন্তু দোয়েল চত্বর পার হয়ে হাইকোর্ট মাজার গেটে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। এ সময় তারা সেখানেই অবস্থান নেন। পরে শহীদ মিনারে অবস্থান নিয়ে শাহবাগ অবরোধের ঘোষণা দেন। প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শ্রেণী কার্যক্রমে ফিরবেন না বলেও জানান আন্দোলনকারীরা। মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গুদামে আগুনের ঘটনায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত 10 জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়নি। এদিকে এখনও কেমিক্যাল গুদাম থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা গেছে। নিখোঁজ স্বজনদের খোঁজে এখনও সেখানে ভিড় করছেন স্বজনরা। ঘটনাস্থলে আজও কাজ করছে ফায়ার সার্ভিস। সকালে কেমিক্যাল গুদামের ফায়ার সার্ভিসের একটি কেমিক্যাল বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করছেন।
এদিকে সকালে পাশের একটি গার্মেন্টসের কর্মীরা সকালে কাজে আসলে কেমিক্যালের ধোঁয়ায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এরপর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া আনোয়ার গার্মেন্টসের আশেপাশের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার কেমিক্যাল গুদামে লাগা এই আগুনে 16 জন নিহত হন। লাগার 10 মিনিট আগে, তারপর থেকে আর তার ফোন বন্ধ, আর কোনো খোঁজ পাইতেছি না এখনো। আমরা 11টা থেকে ওনাকে খুঁজতেছি, কোনো পাইতেছি না। ওখানে 16টা লাশ আমরা দেখছি কিন্তু শনাক্ত করতে পারিনি। কোনো চেহারায় বোঝা যায় না যে ওখানে যে কে বা কারা, বোঝা যায় না। আমি ওনার খালা হই, কিন্তু উনি সকালবেলা বের হয়ে আসছে অফিসে, আর বাসায় ফিরে নাই। মেডিকেলে খোঁজ করছি, ঢাকা মেডিকেলে খোঁজ নিয়েছি, মেডিকেলে আছে, রাত্রেও গেছে, সকালবেলাও গেছি, কিন্তু এপাশে আশেপাশে মেডিকেলেও খোঁজ নিয়েছি, কোথাও পাওয়া যায়নি। দেশের রাজনীতিতে সংস্কার প্রয়োজন, সে লক্ষ্যেই স্বাক্ষর হচ্ছে জুলাই সনদ, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয় নিজ সংসদীয় আসনে নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিনে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, রাজনীতির পচন ঠেকাতে সংস্কার প্রয়োজন হয়। পিআর নিয়ে চলা আন্দোলনের কড়া সমালোচনা করেন তিনি। বলেন, যারা এই আন্দোলন করছে তাদের উদ্দেশ্য ভিন্ন। নির্বাচনের পর জাতীয় সংসদে পিআর নিয়ে আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছানো যাবে। বিভাজন সৃষ্টি না করতে রাজনৈতিক দলগুলোকেও আহ্বান জানান তিনি। মতবিনিময়ে নতুন বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট চান বিএনপির মহাসচিব। এখন আর বিভাজন সৃষ্টি করবেন না, এখন আর বিভিন্ন রকম দাবি দাওয়া তুলে যে গণভোট হবে না হবে নি, পিআর হতে হবে, না হলে ভোট হবে না। এই পিআরটা বুঝেন যে আপনার এই সমস্ত দাবি দেওয়া এখন বন্ধ রেখে, এবং কিছু প্রতিষ্ঠান আছে তারাও জানায় দাবি দেওয়া তুলেছে, উদ্দেশ্যটা ভালো না, নির্বাচনটাকে বন্ধ করতে চায়। ভাই আমরা তো ভোট দিতে চাই, ধানের শীষটাকে মনে রাখবেন, ধানের শীষটাকে ভোট দিতে হবে। জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির অন্তর্বর্তী সরকারকে ব্ল্যাকমেল করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, সরকারের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করছে। জাতীয় নির্বাচন ঘিরে দেশ বিদেশে ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক সমাবেশের আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। সেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আরও বলেন, সরকারের অভ্যন্তরে চর নিয়োগ করা শোভনীয় নয়। সরকারের অভ্যন্তরীণ কথা ফাঁস করার পায়তারার প্রতিবাদ জানান শামসুজ্জামান দুদু। বলে, নির্বাচনের আগে কোনো দলের মাথায় ডিসি এসপি পরিবর্তন করলে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হবে। এ সময় আওয়ামী লীগের গণহত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে কলোনি হিসেবে বাংলাদেশকে শোষণ করেছে ভারত। কোন রাজনৈতিক দলের কাজ না সরকারের অভ্যন্তরে চর নিয়োগ করা, লোক নিয়োগ করা, ব্ল্যাকমেলিং করার কথা বলা, এটা শোভনীয় না। গণতন্ত্রের জন্য আইনের শাসনের প্রেক্ষিতে এটা পানিশমেন্ট যোগ্য, এটা বেআইনি। সেই জন্য আমি বলবো, সরকারকে ব্ল্যাকমেলিং করে যারা সুবিধা নেওয়ার চিন্তা করছেন, সেই ব্যাপারেও সরকারকে সতর্ক থাকতে হবে। আন্তর্জাতিক নারী পাচার চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। প্রলোভন দেখিয়ে চীনে পাচার করার অভিযোগে তাদের গ্রেফতার করে র্যাব 4। সকালে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, সংঘবদ্ধভাবে এই চক্রটি দেশের বিভিন্ন জায়গা থেকে কম বয়সী মেয়েদের চাকরির লোভ দেখিয়ে চীনে পাচার ও পতিতাবৃত্তিতে বাধ্য করে আসছে। পাচার হওয়া একজনের অভিযোগে এই 4 সদস্যকে গ্রেফতার করে র্যাব 4। তারা হলেন আব্বাস মোল্লা, জাহিদুল ইসলাম বাবু, মিনার সর্দার ও রিপন শেখ। দুইটা ওয়েতে সাধারণত বিদেশ পাঠানো হতো। একটা হচ্ছে যে চাইনিজ নাগরিক কর্তৃক তাদেরকে এখানে বিবাহ করানো, আরেকটা হচ্ছে যে চাকরি দিবে, ওখানে গেলে মাসে লক্ষাধিক টাকার উপরে চাকরি করতে পারবে। এই ধরনের একটা প্রলোভন দেখিয়ে ওটা অন্য কোনো সিস্টেমে তারা চায়নাতে পাঠায় এবং নিয়ে যাওয়ার পরে বেসিক্যালি তাদেরকে একটা রুমে আবদ্ধ করে রাখা হয় এবং বিভিন্ন ধরনের অসামাজিক কাজ, যৌন নির্যাতন, অত্যাচার, টর্চার, এই ধরনের কার্যকলাপ তাদেরকে বাধ্য করে করানো হয়। ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে 8,000 কোটি টাকা লেনদেনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সাথে এলসির মাধ্যমে জাহাজ ভাঙার নামে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে শেল কোম্পানি দেখিয়ে বিদেশে অর্থ পাচারের অভিযোগও আমলে নিয়েছে সংস্থাটি।
দুদকের ব্যাংক শাখা শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অনুসন্ধান করবে। এর আগে গত 14 সেপ্টেম্বর শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে দুদকে বিস্তর অভিযোগ জমা পড়ে। অভিযোগে বলা হয়, চট্টগ্রামের এই ব্যবসায়ী ও তার পরিবারের 146টি ব্যাংক হিসাবে 8,000 কোটি টাকার বেশি লেনদেনের তথ্য পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। অভিযোগ পাওয়ার পর দুদকের মহাপরিচালক তাৎক্ষণিকভাবে বিষয়টি খতিয়ে দেখার কথাও জানান। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন 8 ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই মামলায় ওবায়দুল কাদের সহ 45 আসামির মধ্যে আজ ট্রাইব্যুনালে 16 জনকে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছে আইনমন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান সহ 45 আসামি। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তি তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, ট্রাইব্যুনালের সর্বশেষ এই মুহূর্তে কি খবর আছে আপনার কাছে? তানিয়া, সর্বশেষ এই মুহূর্তে যে অবস্থাটা, যে আপনি জানেন যে সকাল থেকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক খুবই ব্যস্ত সময় পার করেছে। এই ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার পর যে দুটি মামলা দায়ের হয়েছিল, একটি দায়ের হয়েছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরেকটি তার সরকারের মন্ত্রী, এমপি, উপদেষ্টা যারা 45 জন সদস্য তাদের বিরুদ্ধে। এবং শেখ হাসিনার মামলায় পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে আসামি করা হয় এবং এই মামলায় চতুর্থ দিনের মতো কিন্তু আজকে যুক্তিতর্ক উপস্থাপন হচ্ছে এবং এই মুহূর্তে বিরতিতে আছে। এবং কিছুক্ষণ আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের সাথে এই মামলার বিষয়ে কথা বললেন। তিনি বলেন তারা এখন পর্যন্ত এই মামলার যেসব যুক্তিতর্ক উপস্থাপন করেছেন তাদের কাছে অকঠ্বর প্রমাণ রয়েছে যে শেখ হাসিনা একজন সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে এই মামলায় তিনি ছাত্র জনতাকে গুলি করে হত্যার জন্য মারণাস্ত্র ব্যবহার নির্দেশ দিয়েছেন, হেলিকপ্টার ব্যবহার নির্দেশ দিয়েছেন, ড্রোন ব্যবহারের নির্দেশ দিয়েছেন এবং শেখ হাসিনা যে তার যে আত্মীয় শেখ ফজলিনুর তাপস, হাসানুল হক ইনু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাবেক উপাচার্য মাকসুদ কামাল তাদের সঙ্গে যে কথা বলেছেন এবং সেখানে তিনি যে গুলির নির্দেশনা দিয়েছেন বা অন্যান্য নির্দেশনা দিয়েছেন সেই অডিও রেকর্ডগুলো যে ঠিক ছিল, এগুলো যে AI দিয়ে বানানো নয়, CIDর ফরেন্সিক রিপোর্টে সেটা প্রমাণ পেয়েছে এবং এই সব তথ্য উপাত্তই কিন্তু প্রমাণ করে যে শেখ হাসিনা যে মানবতা বিরোধী অপরাধ করেছে, এমনটাই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দাবি করলেন। এর বাইরে আপনি জানেন যে ট্রাইব্যুনালে যে অপর একটি মামলা, যেটি আজকে 16 জন শেখ হাসিনা সরকারের মন্ত্রী, এমপি, উপদেষ্টা, বিচারপতি সহ 16 জনকে নিয়ে আসা হয়েছিল, সেই মামলায় কিন্তু আবার পরবর্তী ডেট নির্ধারণ করেছে 8 ডিসেম্বর। এই মামলায় গত 19 জুলাই সর্বশেষ যখন শুনানি হয় ওই দিন তদন্ত প্রতিবেদন শেষ করতে 3 মাস সময় দেওয়া হয়েছিল। আজকে আবার আরও 2 মাস সময় দেওয়া হলো। তো এই ব্যাপারে চিফ প্রসিকিউটর জানালেন যে এই সব যে অভিযুক্ত আসামিরা রয়েছেন, মন্ত্রী, এমপিরা, তাদের বিরুদ্ধে আলাদা আলাদা কিন্তু মামলা রয়েছে এবং সেই মামলারও তদন্ত পর্যায়ে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এর বাইরে ট্রাইব্যুনাল 2-এ আজকে আশুলিয়া যে 5ই আগস্ট ছাত্র জনতাকে হত্যার পর 6 জনের মরদেহ পুড়িয়ে দেওয়া হয়, সে মামলায় আজকে একজন সাক্ষী দিয়েছেন, জব্দ তলেগার সাক্ষী, তিনি আজকে 14 নম্বর সাক্ষী, তিনি সাক্ষী দিয়েছেন। এছাড়া অন্যান্য বেশ কিছু মামলার তদন্ত প্রতিবেদনের বিষয়েও কিন্তু আজকে ট্রাইব্যুনাল নতুন তারিখ নির্ধারণ করেছেন। সব মিলিয়ে তা নিয়ে এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে ট্রাইব্যুনালের পরিস্থিতি। সাদিক, নিশ্চয়ই ফিরবো পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে ট্রাইব্যুনালের খবর জানবার জন্য। দর্শক, সহকর্মী সৈকত সাদিক ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে থাকায় বাংলাদেশকে নিয়ে বিশেষ আগ্রহ পরাশক্তি দেশগুলোর। ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। বিশেষজ্ঞরা মনে করেন এক্ষেত্রে কৌশলী অবস্থান নেওয়া উচিত বাংলাদেশের। রিপোর্ট করেছেন সুফিয়ান ফারুকী। ভারত এবং প্রশান্ত মহাসাগরের কোল ঘেঁষে থাকা ডজনখানেক দেশকে একত্রে বলা হয় ইন্দো প্যাসিফিক অঞ্চল। যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও অস্ট্রেলিয়ার মতো বড় বড় দেশ এখানকার অংশীদার। আর এই অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশ ভারত মহাসাগরের উপসাগর, বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। 1,18,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমানা বাংলাদেশের। তবে বাণিজ্য ও সামরিক দিক থেকে আন্তর্জাতিকভাবে এটি গুরুত্বপূর্ণ। ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে 2017 সালে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও কৌশল ঘোষণা করে যুক্তরাষ্ট্র। পরে ভারত, জাপান, অস্ট্রেলিয়াকে নিয়ে গঠন করা হয় কোয়াড নামক সামরিক জোট, যা অনেকটাই চীন বিরোধী অবস্থান বলে মনে করা হয়।
বাংলাদেশের কাছে যুক্তরাষ্ট্র ও চীন উভয়ই গুরুত্বপূর্ণ, তাই ইন্দো প্যাসিফিক নিয়ে সবসময় কৌশলী হতে হবে বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী। আঞ্চলিকভাবে চীন ও আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গেই কাজ করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশকে কিন্তু চীনের উপরে কিন্তু নির্ভর করতে হবে অনেকখানি। আবার আন্তর্জাতিকভাবে সে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু তার একটা সংশ্লিষ্টতা আছে। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের উপরে আমরা নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা করতে চাই, কিন্তু চীনকে শত্রু বানিয়ে আমরা করতে চাই না। যে কোনো মূল্যে বে অফ বেঙ্গল ও ইন্দো প্যাসিফিক অঞ্চলকে চলাচলের জন্য অবাধ ও নিরাপদ রাখতে হবে বলে মনে করেন দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত। যে কত কোয়াড মেম্বার আছে, ইন্ডো প্যাসিফিকে যাতে রুল অফ ল অ্যাপ্লাই করা হয়, সবসময় ফ্রি অ্যান্ড ওপেন ইন্ডো প্যাসিফিক টার্মটা ইউজ করা হয়। আমরা অনেক সময় দেখেছি যে কিছু কিছু জায়গায় চায়না সার্টেন রুল মানে না, বা সার্টেন যেগুলো নর্মস অ্যাকসেপ্টেড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস বা নর্ম সেইগুলো বাইরে ওরা করে। তো ইন্ডো প্যাসিফিক যাতে ফ্রি থাকে, যাতে সবার ব্যবসা বাণিজ্য ন্যাভিগেশন, যেটা আমরা সি লেন্স অফ কমিউনিকেশন বলি, সেইগুলো যাতে খোলা থাকে সবার পক্ষে, সবাই যাতে সেইগুলোকে অফিসিয়ালি লিগালি ইউজ করতে পারে, সেই জায়গাটাই আমার মনে হয় তৈরি হচ্ছে। ইন্দো প্যাসিফিক নিয়ে বিগত সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো যথাযথ মনে করেন না যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন ড্যানিলওয়েজ। Yeah, so I mean, strategy documents are important. The United States has a variety of strategy documents. Bangladesh does as well. But it's one thing to put something on paper, and it's another to see how one acts in practice. I think with the previous government in Bangladesh, there was a disconnect between maybe what the strategy said on paper and how the regime acted. I mean, to be honest, Bangladesh under Sheikh Hasina had no interest in broader Indo-Pacific security. ইন্দো-প্যাসিফিক নিয়ে অবস্থান বাংলাদেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন তিনি। Some joint exercises between US and Bangladeshi military forces, which are not new, but it's good to see that those are continuing, and it shows that the United States continues to value Bangladesh as a security partner. সুফিয়ান ফারাবি, একাত্তর, ঢাকা। মিয়ানমারের সাম্প্রতিক সংঘাতের কারণে আরও অন্তত 5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছে। এবার কক্সবাজারের উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা নেতারাই এমন দাবি করেছে। যদিও উখিয়া টেকনাফের বাসিন্দারা জানান, সুযোগ পেলেই বাংলাদেশে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। প্রতিদিনই এলাকায় যুক্ত হচ্ছে নতুন নতুন রোহিঙ্গা পরিবার। আর প্রশাসনের কর্মকর্তারা বলছেন, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়াকড়ি পাহারা বসানো হয়েছে। কামরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। লাখের বেশি রোহিঙ্গা নতুন করে অনুপ্রবেশ করে আশ্রয় আছে ক্যাম্পে। আর এই নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গারা ক্যামেরা দেখলেই ছুটে আসেন, কারণ তারা আরাকানের ভয়ঙ্কর পরিস্থিতি বিশ্বকে জানাতে চায়। চলতি বছর পালিয়ে আসা রোহিঙ্গাদের ভাষ্য, আরাকানে নতুন করে ধ্বংসযজ্ঞ চলছে, রোহিঙ্গারা ঘরবাড়ি ফেলে পালাচ্ছে। খাদ্য, পানি, চিকিৎসা, এমনকি মাথা গোজার ঠাঁইটুকু পাচ্ছে না মিয়ানমারে থাকা রোহিঙ্গারা। আর আব্বা মরে গিয়ে আম্মা আছে, আর আছে ভাই বোন 7 জন, তাই বেশি কষ্ট করে আসছি। আল্লাহ বিষ্ণু আবাই তো ফোনে কষ্ট না পাই। কখন আসছিল না? আর 7 জন আসি। আর কখন হচ্ছে? আর পরিবার ক্যাম্পের রোহিঙ্গা নেতারা বলছেন, বাংলাদেশি আশ্রয়ের জন্য তাদের বেশি পছন্দের, যে কারণে প্রায় 5 লাখের বেশি রোহিঙ্গা বিপদের মধ্যে আছে মিয়ানমারে। তারা প্রত্যেকেই বাংলাদেশে অনুপ্রবেশের সুযোগ খুঁজছে। তারা প্রোটেকশন অনেকে নদের দিয়ে হইলে, তারা সেফটি সিকিউরিটি নাই দিয়ে হইলে, আরও তারা ওয়ান কোচিং করি আরবিটারি কোচ করি আর মারার দলি খেঙ্গুতা বাদাইয়ের আরও আইবার আছে। উখিয়া টেকনাফের জনপ্রতিনিধিদের দাবি, প্রতিদিনই নতুন নতুন রোহিঙ্গা আশ্রয় নিচ্ছে, কেউ থাকছে ঘর ভাড়া নিয়ে। এলাকার লোকজন রোহিঙ্গাদের নতুন করে প্রবেশ পছন্দ করছেন না। তাদের দাবি, রোহিঙ্গারা নানাভাবে কলুষিত করেছে এখানকার পরিবেশ। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু লোকজন এখানে কি করে, মাঝে মধ্যে তাদেরকে সহযোগিতা করে। তো আমরা মনে করি এদেরকে, যারা এ ধরনের রোহিঙ্গা অনুপ্রবেশ সহযোগিতা করছে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা নেওয়া হয়, তাহলে আমরা মনে করি যে অনুপ্রবেশের জন্য যে যারা সহযোগিতা করছে তারা নিয়ন্ত্রণ করলে এই অনুপ্রবেশটা আস্তে আস্তে বন্ধ হয়। এ নিয়ে শরণার্থী বিষয়ক কমিশনার বলছেন, যারা নতুন করে আসছেন তাদের আলাদা করে রাখছেন, যাতে ফেরত পাঠানো সহজ হয়। অনেকগুলো ফ্যামিলি ঢুকেছে। আজকে আমি যে এক জায়গায় গেলাম, একটা আপনার ওই যে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের একটা প্রতিষ্ঠানে, ওখানে গিয়ে একটা ছোট বাচ্চা, 3 বছরের বাচ্চা, তার একটা পা গুলি করে উড়ে দিয়েছে আরাকানের মেয়ে, তার একটা নকল পা লাগিয়েছে। তার মা পাশে বসে আছে,
ওই মহিলা কথা বলতে পারছে না, কারণ তার হাজবেন্ডকে তার সামনে হত্যা করেছে আরাকান আর্মি। এদিকে বিজিবি বলছে তারা যে কোনো অনুপ্রবেশ পন্থে সোচ্চার আছে। অবৈধ সীমান্ত অতিক্রম, মাইন বিস্ফোরণ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে সীমান্ত এলাকায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম, লিফলেট বিতরণ ও মাইকিং পরিচালনা করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। এলাকার লোকজন আরও জানান, রোহিঙ্গারা গত 8 বছরে জনসংখ্যা বাড়িয়েছে, অথচ অনুদান কমে যাচ্ছে দাতা সংস্থাগুলোর। সব মিলিয়ে রোহিঙ্গা সংকট ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে বাংলাদেশের জন্য। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তার সাথে দেখা করতে লন্ডনে গিয়েছিলেন চিত্রনায়িকা রোজিনা। চলচ্চিত্র জগতে একসময় একাধিক সিনেমার জুটি বেঁধে অভিনয় করেছেন কাঞ্চন রোজিনা। ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমার হওয়ার খবরটি জুলাই মাসের প্রথম জানতে পারেন রোজিনা, তবে সে সময় দেখা করতে যেতে পারেননি। সম্প্রতি কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে দেখা করেন এই নায়িকা। ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকের অ্যানকোলজিস্ট ডক্টর ভিয়েনার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। গত অগাস্টে তার মাথায় অস্ত্রোপচার হয় এবং বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন। সর্বশেষ রোজিনা পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ফিরে দেখাতে তার বিপরীতে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন। দর্শক, আমরা যেতে চাই চাকসু নির্বাচনের খবর জানার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সেখান থেকে আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব যুক্ত হয়েছেন। সাকিব, ঘণ্টাখানিক চলবে আমরা জানি এই নির্বাচনের ভোট গ্রহণ। শেষ মুহূর্তে এসে ভোটারের উপস্থিতি এখনো আগের মতো আছে কিনা অনেক বেশি, নাকি কিছুটা কমে এসেছে, কি দেখছেন? তানিয়া, ভোটার আসলে অধিকাংশ ভোটারই কিন্তু দিনের প্রথম ভাগে তারা ভোট দিয়ে ফেলেছেন। কাজে এখন ভোটারদের উপস্থিতি ক্যাম্পাসে রয়েছে। যারা ভোট দিয়েছেন এখন তারা আসলে কেন্দ্রের আশপাশ অবস্থান করছেন। তারা যেটি বলছেন যে তারা ফলাফল ঘোষণার আগ পর্যন্ত তারা এখানে থাকতে চান, যেহেতু তারা ভোট প্রদান করেছেন। আর যেমনটি আপনি জানেন যে আধা ঘন্টা পরে ভোট শুরু হয়েছে। 9টায় শুরু হবার কথা ছিল, সেটি 9:30টায় শুরু হয়েছে। নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রশ্ন ছিল যে এই আধা ঘন্টা দেরি করা হয়েছে, সেটি পরবর্তীতে বাড়ানো হবে কিনা, অর্থাৎ 4টায় যে ভোট গ্রহণ শেষ হবার কথা সেটি 4টা থেকে কিছুটা বাড়তি সময় দেওয়া হবে কিনা। তবে তারা তেমন কোনো চিন্তা ভাবনা এখনো করছেন না। যেটি বলেছেন যে আধা ঘন্টা যেটি দেরি হয়েছে সেটি আসলে সার্বিক প্রস্তুতির জন্যই মূলত, এবং সবগুলো কেন্দ্রেও সেই দেরিটি হয়নি, কয়েকটি কেন্দ্রে মাত্র হয়েছে। কাজেই তারা এখন পর্যন্ত সেই ধরনের কোনো চিন্তা ভাবনা করেনি। প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মনির উদ্দিন তিনি বলছেন যে তাদের প্রত্যাশা 4টার আগেই ভোট গ্রহণ শেষ হবে। সমস্ত শিক্ষার্থী ভোটার যারা ভোট প্রদান করবেন তারা 4টার আগেই আসলে ভোট দিয়ে যাবেন, এবং 4টার মধ্যে যারা লাইনে থাকবেন, সিরিয়ালে থাকবেন, তাদের ভোট গ্রহণ করার কথা তারা আগেই জানিয়েছেন যে 4টার মধ্যে লাইনে থাকলে তারা ভোট গ্রহণ শেষ করতে যতটুকু সময় লাগে সেই সময়টুকু তাদেরকে দেওয়া হবে। এখন পর্যন্ত ভোট গ্রহণ কত শতাংশ পড়লো সেটি আমাদের কেউ আসলে জানাতে পারেনি। আনুষ্ঠানিকভাবে তারা আসলে 4টার পরে আমাদেরকে জানাবেন বলে এখন পর্যন্ত আমরা জানি। ভোটাররা এখনো কেন্দ্রের আশপাশে রয়েছেন। আমরা চাকসু ভবনের সামনে রয়েছি। এই চাকসু ভবনের আশপাশেও কিন্তু ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। তারা ভোট প্রদান করে এখানে বেশ উৎসবমুখর পরিবেশেই আসলে অবস্থান করছেন। ফলাফল নিশ্চয়ই সেই উৎসবমুখর পরিবেশ আরও কিছুটা সময় বজায় থাকবে। নিশ্চয়ই সেই খবর নিয়ে আপনি পরবর্তীতে আবারও যুক্ত হবেন শাহিদুজ্জামান সাকিব। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক, সহকর্মী শাহিদুজ্জামান সাকিব ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের নানা খবরাখবর। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।